ফ্রান্স স্পেনের মধ্যকার প্রথম সেমিফাইনালে বিজয়ী দল এরই মধ্যে জায়গা করে নিয়েছে ফাইনালে। এখন অপেক্ষা দ্বিতীয় ফাইনালিস্ট দল কোনটি হবে, আর সেই লড়াইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। এই ম্যাচটিকে ঘিরে ফরমেশন কেমন হবে, প্লেইং 11 কেমন হবে, সেটা নিয়ে চলছে অনেক জল্পনা কল্পনা। সেসব বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন রাজ শুভ নারায়ণ চৌধুরী। প্রথমে জানতে চাচ্ছি যে এই যে আর্জেন্টিনার মিডিয়াগুলোতে বিভিন্ন রকমের খবর আসছে যে প্লেইং 11 নিয়ে অনেক চর্চা হচ্ছে, এটার মূল কারণটা কি? একটা সেমিফাইনালের মতো বড় ম্যাচের আগে হঠাৎ করে উইনিং মোমেন্টামে থাকা দলের প্লেইং 11 নিয়ে তো আলোচনা কেন? আচ্ছা, এখানে আর্জেন্টিনার মিডিয়া এক এক রকম কথা বলছে। ফরমেশন থেকে শুরু করে পার্সোনাল, মানে কে খেলবেন কে না খেলবেন, এটা নিয়ে আপনি টিওয়াইসি স্পোর্টসে গেলে এক ধরনের পাবেন, ওলেতে গেলে আরেক ধরনের পাবেন, ক্লারিনিয়া গেলে এক ধরনের পাবেন, লা নাসিওনে গেলে আরেক ধরনের। এনিওয়ে, তো যেটা হচ্ছে, বাট এতটুকু শিওর যে টিমে চেঞ্জ আসছে। এখন টিমে চেঞ্জটা কি শুধু ফরমেশন একই রেখে শুধু একজন প্লেয়ারের জায়গায় আরেকজন এরকম বদল করা হবে, নাকি ফরমেশনে চেঞ্জ হবে, এটা নিয়ে একটু সন্দেহ আছে। এবং এই জায়গায় আমার দুইটা প্রবাবিলিটি আমি দেখছি। এক, হয়তো ফরমেশন চেঞ্জ হতেও পারে। 3-5-2 নিয়ে একটা আলোচনা হচ্ছে। 3-5-2 যাওয়ার পক্ষে রিজন আছে, এবং আর্জেন্টিনা যেভাবে খেলছে, যেভাবে কাউন্টার অ্যাটাকে ভালনারেবল, যেভাবে, এবং ইংল্যান্ডের যে স্ট্রেংথ, স্পেশালি কেইন এবং বেলিংহামের মুভমেন্ট, সেই দিক থেকে চিন্তা করলে 3-5-2-তে যাওয়ার আপনি একটা রিজন হয়তো খুঁজে পাবেন। সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আরেকটা রিজন মনে হচ্ছে যে আসলে দুইটা এক হতে পারে। আর্জেন্টাইন মিডিয়া নিজেরাই এখনও আর্জেন্টাইন টিম থেকে খুব বেশি একটা, বা টিমের দিক থেকে খুব বেশি একটা স্পেসিফিক ইনফরমেশন পাচ্ছে না, এক। অথবা হতে পারে আর্জেন্টাইন মিডিয়া ইংল্যান্ডকে কনফিউজ করছে যে আসলে ফরমেশন কী হবে। এটাও একটা, আমরা ক্লাবের ক্ষেত্রে দেখেছি লিভারপুলের ট্রান্সফার কে হবে কী হবে না হবে, এগুলো নিয়ে অনেক সময় সে ভুল কিছু ইনফরমেশন। আপনি বলতে চাচ্ছেন বিশ্ববিখ্যাত যে ইংলিশ মিডিয়া তাদের সঙ্গে এখন পাল্টা টক্কর দিচ্ছে আর্জেন্টিনার মিডিয়া? হ্যাঁ, আপনি, এবং এটা একটা রিজন যে চারজন চার ধরনের ফরমেশন বলছে। এটা হতে পারে, এটা আপনি ষড়যন্ত্র তত্ত্ব বলতে পারেন। না, আপনি 3-5-2 বললেন দেখে একটু অবাক হলাম, কারণ বিশেষ করে এই ইংল্যান্ডের বেলিংহাম এবং হ্যারি কেইন যে ফর্মে আছেন সেখানে 3-5-2 এত বড় এক্সপেরিমেন্ট, এটা তো খুব ম্যাসিভ। হ্যাঁ, সেমিফাইনাল, এটা বড় কোশ্চেন যে সেমিফাইনালের মতো ম্যাচে এসে এই এক্সপেরিমেন্ট স্কালোনি করবেন কিনা। এখন এটার পেছনে একটা যুক্তি হতে পারে যে 3-5-2 নিয়ে কিন্তু বিশ্বকাপের আগেও স্কালোনি প্র্যাকটিস সেশনে অনেকবার কাজ করেছেন। সো একেবারে নতুন না যে হঠাৎ করে এসে 3-5-2-তে খেলছে, এরকম না। এটার পক্ষেও কিছু যুক্তি আছে যেগুলো আমরা 3-5-2 নিয়ে আলোচনাগুলো তখন দেখব। আবার বিপক্ষে যে সেমিফাইনাল টুর্নামেন্টের আগে কাজ করলো, সেমিফাইনালের মতো ম্যাচে এসে হঠাৎ করে এটা নিয়ে আবার নেমে যাওয়া। আপনি প্র্যাকটিসে কাজ করে এক জিনিস, আর যেটা জিনিস হচ্ছে ম্যাচে এটা নিয়ে নেমে পড়া। তো ওইটা করবেন কিনা এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপর, যে প্লেয়াররা কতটুকু হ্যাবিচুয়েটেড এটার সাথে, প্লেয়াররা কতটুকু কমফোর্টেবল এটার সাথে। তো সব কিছু মিলিয়ে এখনও জিনিসটা নিয়ে একটা ধোঁয়াশা আছে, বাট চেঞ্জ যে আসছে সেটা মোটামুটি কনফার্মড। আচ্ছা, তাহলে দুই দলের প্লেইং 11টা কেমন হতে পারে সেই সম্পর্কে যদি আমাদের একটু ধারণা দেন। আচ্ছা, আমরা আগে, যেহেতু আর্জেন্টিনা নিয়ে কনফিউশন আছে, আর্জেন্টিনা আমরা দুইটাই দেখবো, 3-5-2 হলে কি হবে, 4-4-2 হলে কি হবে। দর্শকদেরও মূল আগ্রহ এই 11টা নিয়ে। তার আগে আমরা ইংল্যান্ডেরটা আগে দেখে নিতে পারি। ইংল্যান্ডে আমার মনে হয় না খুব বেশি চেঞ্জ করার কিছু আছে আসলে। ইংল্যান্ডে শুধু একটা জায়গায় নিয়ে হয়তো কনফিউশন থাকতে পারে, কনসা নাকি স্টোনস। হ্যাঁ, এই জায়গায় আমার মনে হচ্ছে যেহেতু ইংল্যান্ড বল প্লেয়িংয়ে আজকে শুরু থেকে ওদের ফোকাসটা হয়তো বল প্লেয়িংয়ের উপর থাকবে না। ইংল্যান্ড বল পজিশন যেহেতু আর্জেন্টিনার পায়ে বেশি থাকার প্রবাবিলিটি বেশি, সেক্ষেত্রে ইংল্যান্ড ডিফেন্ডিংয়ে গুরুত্ব দেবে, এবং সেক্ষেত্রে কনসা থাকার প্রবাবিলিটি আমার কাছে বেশি মনে হচ্ছে, কনসা এবং গেহি। এর বাইরে তো ইংল্যান্ড বাকি টিম আসলে খুব বেশি চেঞ্জ করার আসলে কিছু নেই। রিস জেমস, কনসা, গেহি এবং ওরেলি, মেক্সিকোর বিপক্ষে তাদের ডিফেন্স যে পারফরমেন্স দেখিয়েছে একজন কম নিয়ে, হ্যাঁ, এবং অ্যান্ডারসন এবং রাইস, এদের সঙ্গে সাকা, বেলিংহাম এবং গর্ডন, আর সঙ্গে কেইন। এর বাইরে ইংল্যান্ড দলে খুব বেশি চেঞ্জ আসার প্রবাবিলিটি আমি দেখছি না, কারণ ইংল্যান্ড দল এই একাদশী মূলত শুধু কনসার্ট জায়গায় হয়তো স্টোনস যদি আসেন, সেটা হয়তো এই একটা চেঞ্জ যদি হয়তো হতে পারে। এটা কি ট্যাকটিক্যাল কারণে হতে পারে চেঞ্জটা, নাকি ট্যাকটিক্যাল কারণ? ওই যে যদি ইংল্যান্ড বল ডমিনেট করে খেলতে চায়, স্টোনসের বল পায় অ্যাবিলিটিটা বেটার, তো সেক্ষেত্রে যদি ওই বল পায় অ্যাবিলিটি নিয়ে ইংল্যান্ডের আলাদা কোনো প্ল্যান থাকে, যে সে বল এখানে পেলে দ্রুত কোন দিকে পাস করে দেওয়ার নিয়ে যদি আলাদা প্ল্যান থাকে, সেই জায়গায় হয়তো স্টোনসের আসার একটা প্রবাবিলিটি থাকে। আদারওয়াইজ যেহেতু আর্জেন্টিনার পায়ে বল বেশি থাকবে বলে ধরেন, সেক্ষেত্রে স্টোনসের জায়গায় কনসার্ট খেলার সম্ভাবনাটাই বেশি মনে হচ্ছে আমার। আর্জেন্টিনার 11? আচ্ছা, আর্জেন্টিনার 11, যেহেতু 11-এর আগে আর্জেন্টিনার ফরমেশনটা হচ্ছে মূল ব্যাপার। আমরা আর্জেন্টিনা 3-5-2 এর ক্ষেত্রে যদি বলি, 3-5-2 হওয়ার পক্ষে রিজনটা হচ্ছে
যেহেতু আর্জেন্টিনা কাউন্টার অ্যাটাকে বারবার আমরা দেখেছি যে নকআউট পর্বে মিশরের বিপক্ষে কেপ ভার্দের বিপক্ষে কাউন্টার অ্যাটাকে বারবার আমরা দেখেছি যে আর্জেন্টিনা দুর্বল, সেক্ষেত্রে 3 ডিফেন্ডার নিয়ে খেলার একটা চান্স হাই, প্লাস হচ্ছে কেইন এবং বেলিংহামের মুভমেন্ট, এইটাকে কাউন্টার করার জন্য 3 ডিফেন্ডার রাখাটা একটা রিজন হতে পারে। সুইজারল্যান্ডের বিপক্ষেও বেশ ভুগতে হয়েছে। তো এবং কেইন যেহেতু আমরা যেটা বলি যে কেইন যেহেতু ড্রপ ব্যাক করেন, তার সঙ্গে একজন ডিফেন্ডার সবসময় থাকতে হয়, আবার ওইদিকে বেলিংহাম তার ফেলে আসা জায়গাটা, ভ্যাকেন্ট করা জায়গাটার সুবিধা নেয়, তো সেই জায়গায় একজন বাড়তি ডিফেন্ডার নিয়ে যদি আর্জেন্টিনার নামে, সেটা একটা রিজন খুঁজে পাওয়া যায়। প্লাস আরেকটা হচ্ছে আমরা যখন 3-5-2 বলছি, তখন হচ্ছে আপনি কাউন্টার অ্যাটাকে আপনার 3 জন অলরেডি যেহেতু ডিফেন্ডার আছেন, উপরে আপনি রেস ডিফেন্সে একজন মিডফিল্ডারকে রেখে দিলে 2 উইঙ্গার আপনি খেলানোর একটা রিস্ক আপনি নিলেও নিতে পারেন। তো ওই জায়গাটা আমরা যদি 3-5-2টা আগে দেখি, গোলকিপার নিয়ে তো আসলে কোনো কিছু বলার নেই। 3-5-2-তে 3 ডিফেন্ডার 3 সেন্টার ব্যাক কারা হবেন, এই জায়গায় একটা পারমুটেশন কম্বিনেশনের ব্যাপার আছে। বাট আমার কাছে মনে হচ্ছে মানে রোমেরো তো ডেফিনেটলি থাকবেন, লিসান্দ্রো মার্তিনেজও ডেফিনেটলি থাকবেন, তাদের সঙ্গে কে থাকবেন ওই একটা প্রোফাইল নিয়ে এখানে ওটামেন্ডি হতে পারেন, সেনেসি হতে পারেন, অথবা মেদিনা হতে পারেন। বাট মেদিনা এবং সেনেসির ক্ষেত্রে দুইজনেই যেহেতু বাম্পায়ার প্লেয়ার, এবং আপনার আমরা তো এটাকে রাইট সেন্টার ব্যাক, লেফট সেন্টার ব্যাক আর সেন্ট্রাল সেন্টার ব্যাক সিসিবি, যেটা সিসিবি যদি দুইজন লেফট ফুটের প্লেয়ার হন, সেই জায়গায় একজন মানে সিসিবিও মানে সেন্ট্রাল সেন্টার ব্যাকও লেফট ফুটেড রাখতে হয়, সেই জায়গাটা একটু রিস্কি হয়ে যায়। হ্যাঁ, খেলার ধরনটাই চেঞ্জ হয়ে যায়। এবং আর্জেন্টিনা যেহেতু রাইট সাইড দিয়ে অ্যাটাকটা বেশি করে, সেক্ষেত্রে দুইজনই লেফট ফুটেড রাখাটার সম্ভাবনা খুব কম। সেক্ষেত্রে যদি 3 ডিফেন্ডার নিয়ে খেলে, সেক্ষেত্রে সেটা ওতামেন্দি হওয়ারই প্রবাবিলিটি বেশি, এবং ওতামেন্দির সাথে হয়তো লিসান্ড্রো মার্তিনেজে থাকবেন। এটা রিজন হচ্ছে সে কেইন যখন মুভ ব্যাক করবেন, সেক্ষেত্রে হয়তো ওরোমেরো তার সঙ্গে উঠে যাবেন, সেক্ষেত্রে ওতামেন্দি আর লিসান্ড্রো মার্তিনেজ অলরেডি দুইজন আপনার জায়গা মতো থাকছেন, 2 সেন্টার ব্যাক আপনি রাখছেন। সেক্ষেত্রে বেলিংহাম যদি মুভ করেনও, একজন অলরেডি তার সঙ্গে মানে লেগে থাকার একটা সুবিধা পাওয়া যাবে আর কি। তো এটা যদি হয়, ওটামেন্ডি, রোমেরো এবং লিসান্ড্রো প্লাস ওটামেন্ডি থাকলে আপনি এয়ারেও একটা বেনিফিট পাচ্ছেন, ওটামেন্ডি এবং রোমেরো দুইজনেই থাকলে। যেহেতু ইংল্যান্ড অনেকটা এয়ারে খেলবে, এয়ারে খেলার প্রবাবিলিটি হাই, সেক্ষেত্রে আপনি 2 সেন্টার ব্যাক থাকলে, ওটামেন্ডি থাকলে আপনি এয়ারেও একটা সুবিধা পাবেন। তো 3-5-2 এখানে বাকি দুজন, এখানে দুজন কী হবে? আচ্ছা, আমরা আগে এটাকে যদি দেখি, মেসি এবং আলভারেজ থাকবেন, এটা নিয়ে আসলে খুব বেশি সন্দেহ সম্ভবত নাই। সো এরপর হচ্ছে আপনার এই 5টা কী হবে? হ্যাঁ, 5 বিশেষ করে শেষ 8-এর ম্যাচের পর তো আলভারেজকে নিয়ে আর কোনো সংশয় থাকার কিছু নেই। এখানে আপনার রাইট সাইডে মলিনা নাকি জিওলেনো সিমিওনে, এই জায়গাটা নিয়ে একটা কনফিউশন আছে। এই জায়গাটায় দুজনের যেহেতু যে এই জায়গায় যিনিই খেলবেন, নকআউট পর্বে তো 1 মিনিটও এখন পর্যন্ত খেলেননি সিমিওনে। হ্যাঁ, কিন্তু যেহেতু 3 ডিফেন্ডার আছেন, সেক্ষেত্রে একদিকে আপনি যেমন রিস্ক নিতে পারেন যে একটু অ্যাটাক মাইন্ডেড ফুল ব্যাক বা উইং ব্যাক রাখার, সেই জায়গায় সিমিওনের খেলার একটা প্রবাবিলিটি পাওয়া যায়। বাট স্টিল আমার কাছে মনে হচ্ছে মলিনা থাকলে, যেহেতু রোমেরো মূলত হাফ স্পেসটাই কভার করেন, প্লাস রোমেরো যদি কেইনের মুভমেন্টের সাথে মুভ করতে থাকেন, সেক্ষেত্রে আপনার এই জায়গায় আপনি এমন একজন প্লেয়ারকে চাইবেন যিনি এই হাফ স্পেসটাতেও দক্ষ, প্লাস ওয়াইড এরিয়াতেও ডিফেন্ড করতে স্বচ্ছন্দ। তো সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে মলিনা খেলার প্রবাবিলিটিটা বেশি, হ্যাঁ, সিমিওনের চেয়ে। কারণ সিমিওনে হচ্ছেন মূলত তিনি এইভাবে উঠানামার কাজটা করেন, কিন্তু আপনার যেহেতু রোমেরো উঠে যাবেন, তখন আপনার উইং ব্যাককে বা ফুল ব্যাককে এই জায়গায় ডিফেন্সটা কভার করতে হতে পারে। তো সেই জায়গায় সিমিওনের চেয়ে মলিনার ইম্পর্টেন্সটা আমার কাছে বেশি মনে হচ্ছে। আমি যদি স্কালনি হতাম, আমি হয়তো মলিনাকেই নামাতাম। সেক্ষেত্রে আপনার লেফট সাইডে কে থাকবে? যেহেতু এখানে আপনি একজন ডিফেন্স মাইন্ডেড একজন প্লেয়ার নিচ্ছেন, সেই জায়গায় আপনার এখানে তাগলিয়াফিকো খেলবেন নাকি নিকো গনসালেস খেলবেন, সেই জায়গায় একটা ডিবেট আসে। যেহেতু আপনি এখানে ডিফেন্স মাইন্ডের প্লেয়ার নিচ্ছেন, এবং আপনার বাম পায়ের প্লেয়ার থাকলে, আপনি এখানে তাগলিয়াফিকো রাখার একটা বড় সুবিধা হচ্ছে একজন বাম পায়ের প্লেয়ার থাকলে যেহেতু তার বডিটা ওপেন হয় বাম দিকে, সেক্ষেত্রে ডিফেন্ডিং এবং ক্রসের ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়। বাট আপনার বাম পায়ের সুবিধাটা আপনি এখানে লিসান্ড্রো মার্তিনেজকে দিয়েই পাচ্ছেন। তো সেই জায়গায় আমি আর তাগলিয়াফিকোর জায়গায় আমি হয়তো নিকো গনজালেসকে খেলানোর সম্ভাবনাটা বেশি দেখছি, যদি 3-5-2-তে যায় এবং এই জায়গায় মলিনা থাকে। তো আমার কাছে মনে হচ্ছে এটা হওয়ারই 5 ম্যান, এটা হওয়ারই প্রবাবিলিটিটা বেশি। কারণ নিকো গনজালেস জায়গা কভার করতে পারেন অনেক ভালো। নিকো গনজালেসের কাছ থেকে আপনি উইংয়ে ড্রিবলিং বা এই ধরনের কিছু পাবেন না, বাট মুভমেন্ট বা রানিং এই জায়গাটা খুব সাপোর্ট পাওয়া যায়। তো সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে এদিকে মলিনা এবং ওইদিকে নিকো গনজালেস হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে মিডফিল্ডে বাকি 3 জন কারা হতে পারেন? মিডফিল্ডে বাকি 3 জন আপনার তো এখানে দেপল, এনজো,
অপশনগুলো হচ্ছে ম্যাকঅ্যালিস্টার, পারেদেস আর সঙ্গে আলমাদা, এরাই তো যে কেউ একজন হবেন, বা লো চেলসিও হতে পারেন। আমার কাছে মনে হচ্ছে ইভেন নিকো পাজেরও একটা, যদি 3-5-2 খেলে আমি নিকো পাজেরও একটা সম্ভাবনা দেখি। কেন নিকো পাজের সম্ভাবনা দেখি? কারণ আমরা যখন আর্জেন্টিনার ফোরম্যান ডিফেন্সের কথা বলছিলাম, সেখানে আপনার মলিনা যেহেতু উপরে উঠলে নিচে নামার ক্ষেত্রে বা নিচে নামলে উপরে ওঠার ক্ষেত্রে একটু তার অ্যাবিলিটিতে একটু সমস্যা ছিল, সেই জায়গায় আর্জেন্টিনা ভুগেছে, যে কারণে আর্জেন্টিনার অ্যাটাকগুলো এই দিক দিয়ে বেশি হয়। সে যে কিন্তু 5-ম্যান ডিফেন্স হলে সেটার যেহেতু একজন বাড়তি সেন্টার ব্যাক থাকছে না, আপনার ওই জিনিসটা নিয়ে আপনি চিন্তা কম করতে হচ্ছে। তো ফোরম্যান ডিফেন্স হলে মলিনার এই দুর্বলতা কাভার করার জন্য প্লাস মেসি সাইডটা কাভার করার জন্য আপনার দেপলকে খেলানো খুব জরুরি হয়ে পড়তো। কিন্তু আপনি যেহেতু 5-ম্যান ডিফেন্স মানে ডিফেন্সে 5-ম্যান বা 3-5-2 খেলছেন, তখন আপনি মলিনা এবং রোমেরো থাকলে আপনার এই জায়গাটা নিয়ে চিন্তা কম করতে হচ্ছে। সেক্ষেত্রে আপনি দেপলকে চাইলে অমিট করতে পারেন, এবং এই জায়গায় আপনি সেক্ষেত্রে নিকোপাস বা ইভেন ম্যাকঅ্যালিস্টারকে ডান দিকে খেলানো, বা আমার মনে হচ্ছে পারেদেসকে রাখবেন, কারণ তখন আপনার রেস ডিফেন্সটা 3+1 থাকে, প্লাস পারেদেস হচ্ছে না যে বেলিংহামের মুভমেন্টের সাথে মুভ করতে পারার একটা সুবিধা পান। সেক্ষেত্রে এবং বাম দিকে এনজো ফার্নান্দেজ থাকার সম্ভাবনাটাই বেশি মনে হচ্ছে। সেক্ষেত্রে আলমাদা বা লোচেলসের সম্ভাবনা আমার একটু কমই মনে হচ্ছে। এবং এটা যদি হয় সেক্ষেত্রে ডান দিকে ম্যাকঅ্যালিস্টারকে ডান দিকে খেলানোটা, যেহেতু ম্যাকঅ্যালিস্টার একটু মানে ম্যাকঅ্যালিস্টার বাম পাশটাতে বেশি স্বচ্ছন্দ, ডান দিকে খেলানোর জন্য না আপনার যেই প্লেয়াররা টোয়ের উপর ভর করে দৌড়ান, যেমন দেপল, এই ধরনের প্লেয়ার হলে সুবিধা, অথবা এমন প্লেয়ার যার বডিটা বাম দিকে মানে মাঠের দিকে ওপেন হয়, এরকম হলে সুবিধা। সেই জায়গাটা ম্যাকঅ্যালিস্টার হয়তো খেলতে পারেন। ম্যাকঅ্যালিস্টার বিশ্বকাপে টানা খেলে যাচ্ছেন এবং তিনি থাকলে বল প্রোগ্রেশনের ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়। বাট আমার কাছে মনে হচ্ছে আমি যদি স্কালোনি হতাম, হয়তো আমি নিকোপাসকে নিয়ে এই জায়গায় একটা রিস্ক নিতাম। রিস্ক বলবো না, কারণ নিকোপাস ডিফেন্সেও কাভার করার ক্ষেত্রে এখন এই যে আপনি বলেন আপনি যদি স্কালোনি হতেন, এখন স্কালোনির যেটা অনেকেই যেটা একটু সমালোচনা করছেন যে তিনি নির্দিষ্ট কিছু খেলোয়াড়ের প্রতি লয়াল, এবং এই যে নতুন যারা আছেন সিমিওনের কথা বলেন বা নিকোপাস, তাদেরকে তিনি ওইভাবে ট্রাই করতে চাচ্ছেন না। বাট এরকম ম্যাচ কি একটু রিস্কি হয়ে যায় না? স্কালোনির সমালোচনার ক্ষেত্রে আবার পাল্টা যুক্তিও আছে, কারণ আর্জেন্টিনা এমন ম্যাচ পায়নি এক্সেপ্ট ফর জর্ডান ম্যাচ, যেখানে তারা কমফোর্টেবলি অনেক এগিয়ে গেছে এবং বা নতুনদেরকে সুযোগ দিতে পেরেছে। নতুনদেরকে সুযোগ দেওয়ার জন্য তো আপনার ওই ধরনের সিচুয়েশন পেতে হবে। নকআউট পর্বের প্রত্যেকটা ম্যাচেই কিন্তু আর্জেন্টিনা একেবারে নেক অ্যান্ড নেক ছিল, একেবারে লাস্ট মোমেন্টে এসে কোনো রকম উদ্ধার পেয়েছে। তো ওই জায়গায় আপনি নতুনদেরকে হঠাৎ করে নামিয়ে দিতে পারেন না। এবং নিকোপাসের ক্ষেত্রে একটা ব্যাপার তো ছিল যে মেসি এবং নিকোপাস একই জায়গায় মুভ করার একটা ব্যাপার ছিল। তো আপনি যখন 3-5-2 খেলছেন, তখন মেসি উপরেই থাকছেন, মেসিরা নিচে নামতে হচ্ছে না, আপনার মিডফিল্ড কাভারেজ পাচ্ছেন, ডিফেন্সে একটা কাভার পাচ্ছেন। সেই জায়গায় মিডফিল্ডে ক্রিয়েটিভিটি প্রোভাইড করার জন্য আমি নিকোপাসকে, স্কালোনি কী করবেন সেটা অ্যাকচুয়ালি আর্জেন্টাইন মিডিয়াও যেহেতু জানাতে পারছে না এখন পর্যন্ত, বা জানাচ্ছে না, সো আমরাই যদি স্কালোনি হয়ে যায় এক একজন, সেই জায়গায় আমি স্কালোনি হলে তো নিকোপাসকে নিয়ে রিস্কটা নিতাম। কারণ নিকোপাস হলে আপনি ক্রিয়েটিভিটিটা পাচ্ছেন, যেটা আপনি পারেদেস বা এনজো ফার্নান্দেজ বা এদের কাছ থেকে এখন পর্যন্ত খুব একটা বেশি পাওয়া যাচ্ছে না। আবার নিকোপাস কোমোতে আমরা যেটা দেখেছি, তার ডিফেন্সে কাভার করার ক্ষেত্রেও বা ট্র্যাক ব্যাক করার ক্ষেত্রেও তার একটু উইলিংনেস আমরা দেখেছি। তো সেই জায়গায় মিডফিল্ডে আপনি ওই যে ইংল্যান্ডের পাসিং লেনটা ব্লক করা, রাইসের দিক থেকে অন্যদিকে পাস যাওয়া, বা এলিয়েটের কাছ থেকে বা ওরেলির কাছ থেকে পাস যাওয়াটা ব্লক করা, সেই জায়গায় নিকোপাসের হয়তো একটা রোল রাখতে পারেন। সো আমার কাছে মনে হচ্ছে 3-5-2 হলে এরকমই হওয়ার সম্ভাবনা। এই জায়গায় হয়তো নিকোপাসের জায়গায় হয়তো ম্যাকঅ্যালিস্টার খেলার সম্ভাবনা বেশি। এখন এটা তো হচ্ছে 3-5-2, এখন 3-5-2 হবে কিনা সেটাই তো আমরা জানি না। হ্যাঁ, কারণ 3-5-2 এটা তো আর্জেন্টিন মিডিয়া এখন আমাদেরকে জানাতে পারছে না। সম্ভাব্য। আমরা আলোচনা করছি কেমন হওয়া উচিত। তো কেমন হওয়া উচিত 3-5-2 আমরা দেখলাম। এখন 3-5-2 যদি না হয়, যদি 4-4-2ই থাকে, আর্জেন্টিন মিডিয়া আমাদেরকে এতটুকু জানাচ্ছে যে 4-4 মানে যেটাই হোক ফরমেশন কী হবে সেটা জানা যাচ্ছে না, বাট একজন প্লেয়ার অন্তত চেঞ্জ হচ্ছে, এতটুকু মোটামুটি নিশ্চিত। তো আমরা যদি মিডফিল্ডে, এবং সেটা মিডফিল্ডে হওয়ার প্রবাবিলিটি আমার কাছে বেশি মনে হচ্ছে। আমরা যদি 4-4-2 ধরে নিই, সেক্ষেত্রে ওতামেন্দি হয়তো থাকবেন না, সেক্ষেত্রে রোমেরো, লিসান্দ্রো, মলিনা, এবং ডিফেন্সে হয়তো আপনার তাগলিয়াফিকো থাকারই সম্ভাবনা বেশি। তাগলিয়াফিকোর জায়গায় হয়তো আপনি মেদিনাকে আবার ব্যাক করা দেখতে পারেন। মেদিনা থাকলে হয়তো ডিফেন্সে একটু সলিড, ডিফেন্সে আর একটু সলিড থাকে। মিডফিল্ডে পারেদেসের জায়গা আসলে এখন নেওয়ার মতো, পারেদেসকে বাদ দেওয়ার কোনো রিজন নাই আসলে। কারণ হচ্ছে আপনার পারেদেস যে জিনিসটা প্রোভাইড করছেন ডিফেন্সকে একটু কাভার করার, যে ফোরম্যান ডিফেন্স খেলে, যেটা আমরা এখানে তাগলিয়াফিকোকে ধরে যদি রাখি, পারেদেস ফোরম্যান ডিফেন্স হলে ডিফেন্স যেহেতু আরেকটু উইক হয়ে পড়ে, পারেদেস ওই জায়গাটা একটু কাভার করেন, সেই জায়গাটা পারেদেসকে বাদ দেওয়ার কোনো রিজন নাই। এনজো এবং আলভারেজ এবং মেসি তো ডেফিনেটলি থাকছেন। মিডফিল্ডে আরেকজন হচ্ছেন এনজো থাকবেন,
ম্যাকেলিস্টারও ফোরম্যান ডিফেন্স হলে ম্যাকেলিস্টারও থাকবেন। এখন বাকি একজন কে হবেন সেই জায়গাটায় ধারণা করা হচ্ছে রদ্রিগো দে পল এখন পর্যন্ত মেসির বডিগার্ড খ্যাত দে পল তিনি একাদশে থাকবেন না। এক্স্যাক্টলি রদ্রিগো দে পল টেকনিক্যালি রদ্রিগো দে পলের রোলটা, নট রদ্রিগো দে পল স্পেসিফিক্যালি, রদ্রিগো দে পলের যে রোলটা, যেটা বললাম যে আর্জেন্টিনার রাইট ব্যাকটা একটু উইক পজিশন, আবার ওইদিকে মেসি যেহেতু নিচে নামার রিজন নাই, মেসি নিচে নামলে তার কাছ থেকে বেস্টটা পাওয়া যাবে না, সে এবং মেসি নিচে নামেনও না, সেই জায়গায় হচ্ছে মেসির ডিফেন্সিভ দায়িত্বটা, মেসির কারণে যে বাড়তি ডিফেন্সিভ দায়িত্ব সেটা কভার করা, অন্যদিকে যেহেতু রাইট ব্যাক একটু উইক, সেই জিনিস দুই দিকটা কভার করার খুব ইম্পর্টেন্ট রোল হয়ে যায় দে পলের। কিন্তু দে পলের বয়স যেহেতু 32 হয়ে গেছে, তিনি ফিজিক্যালি এখন আর অতটুকু কভার করতে পারেন না, সেই জায়গায় হয়তো বা এই বিশ্বকাপে এখন পর্যন্ত তার কাছ থেকে খুব বেশি যতটা এক্সপেক্ট করা ছিল সেটা হয়তো দেখা যায়নি। সেই জায়গায় হয়তো যদি 4-4-2-তে রাখে, সেটা একটা চেঞ্জই আমি হয়তো দেখি, সেটা হচ্ছে দে পলের জায়গায় হয়তো অন্য কেউ খেলবেন। এখন সেটা কে হবেন, সেটা নিকোপাস 4-4-2-তে হওয়ার কোনো প্রবাবিলিটি আমি দেখি না। কারণ হচ্ছে সেটা যে মেসির সাথে তার যে সেই পুরনো সমস্যা, এই কারণে তিনি জায়গা পাননি আগে, দিবালার ক্ষেত্রেও ছিল। সেক্ষেত্রে এটা সিমিওনে হওয়ারও প্রবাবিলিটি আমি কম দেখি। সিমিওনে হলে হ্যাঁ, সিমিওনে হলে হয়তো সিমিওনের জায়গা কভার করবেন, কিন্তু ওই যে রদ্রিগো দে পল যেটা হয় যে মাঝে মাঝে ভেতরে ঢুকে মেসি যখন উপর এই দিকে যাতে চলে আসেন, তিনি হয়তো এই দিকটাতে কভার করেন, আবার মেসি ভেতরে ঢুকে গেলে তিনি এই দিকে চলে আসেন, হাফ স্পেসটাতেও কভার করেন, অর্থাৎ হাফ স্পেস ওয়াইড এরিয়া সব জায়গায় কভার করা, আবার ডিফেন্সে ট্র্যাক ব্যাক করা, এই পুরো দায়িত্বটা পড়ে যায়। তো সেই দায়িত্বটা পালন করার মতো লোক সিমিওনে নন। সেই জায়গায় আরেকটা হতে পারেন পালাসিওস। আমার কাছে মনে হচ্ছে, আমরা এর আগে আরেকটা ভিডিওতে এটা নিয়ে আলোচনা করেছি, আমার কাছে মনে হচ্ছে রদ্রিগো দে পলের সবচেয়ে কাছাকাছি প্রোফাইলটা হচ্ছে পালাসিওস। পালাসিওস অলরেডি জর্ডান ম্যাচেও আপনি যদি তার হিট ম্যাপ দেখেন, পালাসিওস এই জায়গাগুলোতেই মুভ করেছেন, এবং পালাসিওস যেহেতু মূলত একজন সেন্ট্রাল মিডফিল্ডার এবং তার রানিং স্টাইল আমরা যেটা বললাম যে টোয়ের উপর ভর করে রান করেন, সেক্ষেত্রে তার এই জায়গাটা কভার করা প্লাস আবার মিডফিল্ডে সাপোর্ট করা, হাফ স্পেসে মেসি যখন এদিকে চলে যাবেন তখন হাফ স্পেসে ঢুকে যাওয়া, বা মেসি যদি এখানে থাকেন তখন এই দিকটাতে উইংব্যাক যদি না ওঠেন তখন এই জায়গাটাতে কভার করা, সব জায়গায় মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যদি 4-4-2-তে খেলে এবং সেটা রদ্রিগো দে পলে বাদ যায়, সেক্ষেত্রে রদ্রিগো দে পলের জায়গায় হয়তো পালাসিওসকে দেখার সম্ভাবনা বেশি। যদি 4-4-2-তে গেলে সেক্ষেত্রে আর্জেন্টিনার একাদশটা হয়তো এরকম হতে পারে। তাহলে ইংল্যান্ডের একাদশে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই, ফরমেশনেও আপনি শুধুমাত্র সম্ভাবনা দেখছেন যে হয় 3-5-2 অথবা 4-4-2, সেক্ষেত্রে একটা পরিবর্তন অনিবার্য, হ্যাঁ তাই তো? একাধিকও হতে পারে, বাট একটা পরিবর্তন হলে সেটা এটা, একাধিক হলে হয়তো আপনি যেটা হতে পারে যে তাগলিয়াফিকোর জায়গায় হয়তো আপনি নিকো গঞ্জালেসকে দেখতে পারেন, বাট সেটা একটু আমার কাছে মনে হচ্ছে বেশি রিস্কি হয়ে যাবে আর্জেন্টিনার জন্য। অথবা হতে পারে যে ম্যাকলিস্টারের বদলে নিকো গঞ্জালেস, বাট সেটা হলে আর্জেন্টিনা অনেক বেশি ভার্টিক্যাল ফুটবল হয়ে যাবে। ইংল্যান্ড নিজেই ভার্টিক্যাল ফুটবল খেলে, আর্জেন্টিনা আই ডোন্ট থিঙ্ক আর্জেন্টিনা ভার্টিক্যাল ফুটবলে ইংল্যান্ডকে কাউন্টার করার চেষ্টা করবে। ভার্টিক্যাল ফুটবল হয়তো আর্জেন্টিনা যাবে যদি ম্যাচের 60 মিনিট 70 মিনিটসে খুব বেশি চেঞ্জ না হয় বা রেজাল্ট না আসে, সেক্ষেত্রে হয়তো ভার্টিক্যাল ফুটবলে যাবে, বাট আদারওয়াইজ আমার কাছে মনে হচ্ছে এরকমই হওয়ার সম্ভাবনা বেশি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এখানে আলোচনা করলাম আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের প্লেইং 11 কেমন হতে পারে, ফরমেশন কেমন হতে পারে। আপনাদের কি মনে হয়, আর্জেন্টিনা একাদশে কি পরিবর্তন আনবে বা ভিন্ন ফরমেশনে কি নামবে তারা সেমিফাইনালের এই ম্যাচটিতে? জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।